নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর হচ্ছে দল। 3 বিভাগীয় জেলায় কর্মী সভা, অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই মত বিশ্লেষকদের। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সে ইনভেস্টাররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। কুড়িগ্রাম, লালমনিরহাটেও তলিয়ে বিভিন্ন এলাকা, দুর্ভোগে লাখো মানুষ। লোকসান দেখিয়ে 25 জুট মিল বন্ধ করে বিগত সরকার, মাসুল দিচ্ছেন শ্রমিকরা। শিল্প খাতে অসন্তোষ জিইয়ে রেখে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলছে ঢাকা চেম্বার। এবং ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল সশস্ত্র গোষ্ঠীটি। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। ঝিনাইদহে দলটির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এদিকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আয়োজনে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে জড়ো হন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? এ সময় সব দলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সে সরকার শ্রমিকদের সকল দাবি পূরণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন বিএনপি নেতারা। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান আরো বলেন, যারা 17 বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগকে মর্যাদা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচার দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর। এদিকে নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভাগীয় শহরে কর্মী সভা করছে বিএনপি। আগামীর বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছাতে চায় দলটি। সহযোগী সংগঠনকে সক্রিয় করতে সারা দেশে সভা সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার চট্টগ্রাম, সিলেট, খুলনায় বিএনপির সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যৌথ কর্মী সভা। বহুদিন পর স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচি পালন করতে পেরে বেশ উৎফুল্ল নেতাকর্মীরা। আজকে আমরা ঝিনাইদহ জেলায় যে বিশাল জনসভায় সমবেত হয়েছে, এতে আমরা আনন্দিত। খুব প্রাণবন্তভাবে সারা ঝিনাইদহের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। ফেলে যাওয়া যে দলবাদ উচ্ছিষ্ট প্রশাসন চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই। দলের ভাবমূর্তি অটুট রাখতে অনিয়ম দুর্নীতি থেকে দূরে থাকার প্রত্যয় তাদের। সাম্য এবং মানবিক দেশ গঠনে আমাদের কি ভূমিকা থাকবে, আমাদের করণীয়কে সেই নির্দেশনামূলক একটা সভা। এটা আমাদের দলের নেতাকর্মীদের কি করণীয়, এই লক্ষ্যে এই 3 সংগঠনের মাঠ পর্যায়ের কর্মীদের এটা প্রতিনিধি সম্মেলন। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার। তবে অর্থনৈতিক বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনূস। প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া। কারণ গাজার, প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। ইউনূসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করে। শনিবার রাত ২টা ১৫ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সফরকালে জাতিসংঘে ভাষণের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী নৈরাজ্য এবং সহিংসতা চলছে অভিযোগ তুলে তা নিরসনে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ভিন্ন মতের মানুষদের রক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে তা অচিরেই জানাতে হবে। এ সময় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া এমন সব পরিস্থিতির সমাধানে কি ভাবছে সরকার, তা নিয়েই এবার প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না।
আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠ করা হয় এই চিঠি। আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কেন, তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, অসহিষ্ণু এবং নির্বিচার সহিংসতা রোধ করতে সরকারের অবস্থান অচিরেই স্পষ্ট করতে হবে। সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে। এসবের সমাধান না করতে পারলে কোনো মতেই শান্তি স্থায়ী হবে না বলেও মত শিক্ষকদের। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। স্বৈরাচারের বিদায় পরবর্তী নতুন সমাজে কোনো অস্থিরতা কাম্য নয় বলেও জানান দেশের উচ্চ শিক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের এই নেটওয়ার্ক। এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 700। ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। এর মধ্যেই ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়ে ও হারিত্রিক এলাকায় প্রায় 5000 পাউন্ডের সিরিজ বোমা বিস্ফোরণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় 10 থেকে 15টি আবাসিক ভবন। ধারণা করা হয় এ হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ। পাশাপাশি রাতভর বিভিন্ন শহরে চলে গোলা নিক্ষেপ। সন্ধ্যা থেকে রাতভর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে 140টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানায় ইসরায়েল। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয় তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। প্রথমে কিছু না জানালেও পরে হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 860 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 150 জন। এর মধ্যে সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে 67 জনের। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে 28,565 জন। টানা বৃষ্টি আর উজাদের ঢলে পানি বাড়ছে তিস্তা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যার শঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পানিতে টইটুম্বুর বাড়ির উঠানসহ চারপাশ। ঘরের ভেতরে ঢুকছে উজানের ঢল ও বৃষ্টির পানি। তার মধ্যেই চুলায় রান্না বসিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার দুলালী বেগম। আলাপে জানালেন শঙ্কার কথা, আরেকটু পানি বাড়লে হয়তো খাবার তৈরির উপায়ও আর থাকবে না। কাল থেকে ভাত আনি নাই, ভাত ছড়াইনো আলতা চুলে বৃষ্টি আর উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে। এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। আমাদের পাকা ধান ডুবে যাওয়া নিচ্ছে, ভাসে যাওয়া নিচ্ছে, বাড়ি বাড়ি পানি উঠছে। নদীটা খনন করলে আমাদের খুব সুবিধা হয়। তিস্তা নদী আরো যদি পানি বাড়ি যায়, বাড়ি চলে যায়, তাহলে আমরা কিভাবে থাকবো? তবে পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা আমাদের অফিসাররা সব পর্যবেক্ষণে রেখেছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করতেছি। কোথাও কোনো ভাঙন সৃষ্টি হলে আমাদের যে অবস্থা আছে সেটা দ্বারা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন্যার হাত থেকে রক্ষায় তলদেশ ভরাট হয়ে যাওয়া তিস্তা নদীকে বিজ্ঞানসম্মতভাবে খনন করে শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করার পরামর্শ নদী গবেষকদের। শাখা নদীর মুখগুলো সব বন্ধ করা হয়েছে। শাখা নদীর মুখগুলো খোলা থাকলে এই পানি অনেকগুলো নদী দিয়ে প্রবাহিত হতো, তখন বাংলাদেশে আর বন্যা হতো না। বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে উচিত এই নদীটা বিজ্ঞানসম্মতভাবে খনন করা এবং শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করে দেওয়া। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পাউবোর কর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জ্বালানি ও বন্দরের সংকট আর শিল্প খাতে অসন্তোষ জিইয়ে রেখে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মনে করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই।
শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সভাকক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে, এটা অত্যন্ত ভীতিকর একটা ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি মেনটেন করা না যায় তাহলে এক্সপোর্ট করা সম্ভব হবে না। এক্সপোর্ট করতে না পারলে আমাদের এই ডলারের যে প্রবলেম এটা রিজলভ করা সম্ভব হবে না। যে কর্মসংস্থানটা আছে সেটাও হুমকির মুখে পড়বে। ইনফ্লেশন কন্ট্রোলটাই এখন আমার অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়েও টপমোস্ট প্রায়োরিটি হওয়া উচিত। জিডিপি যদি 5% অর্জন করা যায়, আমি মনে করি যে এই সময়ের বিবেচনায় এটা একটা সাফল্য। খেলার খবর। টেস্ট ম্যাচে বৃষ্টির জন্য পুরো একদিন ভেস্তে যাওয়া হতাশাজনক। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে উইকেটের চরিত্র বদলানোয় ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। কানপুর টেস্টে বাংলাদেশ খারাপ অবস্থানে নেই বলেও জানান তিনি। টাইগাররা অপেক্ষায় একটি ভালো জুটির। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং। চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে, যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। বাট এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমার মনে হয় যে মাঝামাঝি একটা অবস্থানে আছে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে 7 জনের মৃত্যু। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, আক্রান্ত 860 জন। অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর দল। 3 বিভাগীয় জেলায় কর্মী সভা। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।